সৌদি আরব, কাতার, এই দুইটা দেশের উপরে আমরা বেশি নির্ভরশীল হয়ে গেছি। বিএনপি সরকার আসার পরে আরেকটা দেশ একটু বাড়তির দিকে আছে, সেটি হলো সিঙ্গাপুর। 2023 সালে ছিল বাংলাদেশের জন্ম ইতিহাসের পরে সর্বোচ্চ রেকর্ড পরিমাণে এই জনশক্তি গিয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। কথা বলবো আমাদের যে এই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের পর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আমাদের যে জনশক্তি রপ্তানি সেটি কমতে শুরু করেছে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এবং এটি কিভাবে আসলে কী কারণে হচ্ছে এবং এটির উত্তরণ কিভাবে হবে সেই বিষয়গুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। বিডি নিউজ আজকে একটি রিপোর্ট করেছে, যে রিপোর্টে দেখা যাচ্ছে যে গত 6 মাসে, অর্থাৎ এই যে বিএনপির তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার, তারা দায়িত্ব গ্রহণের পরে গত 6 মাসে বিদেশে লোক পাঠানো কমেছে প্রায় 39%। এখন অনেকে এটি দেখে হয়তো একটা স্পেকুলেশন শুরুতেই করে ফেলতে পারেন যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই কেন এইভাবে কমে গেল। আসলে এই যে বিএনপি সরকার দায়িত্ব নেওয়া এবং মধ্যপ্রাচ্যে যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, সেই যুদ্ধটা শুরু হওয়া কিন্তু একেবারে কাছাকাছি সময়ে। 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে আর 28 ফেব্রুয়ারি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধটা শুরু হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে বড় কারণ যে এই জনশক্তি রপ্তানিটা এত ফল করার ক্ষেত্রে। এই ফল করার ক্ষেত্রে কেন বলছি এত ফল করেছে, এটার পরিসংখ্যানটা আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু এই কারণে বলছি যে এটি আমরা যদি বছরওয়ারি হিসাব করি, গত কয়েক বছরের মধ্যে বছরওয়ারি রেশিও যদি হিসাব করি, তাহলে এই 6 মাসে সবচেয়ে কম জনশক্তি রপ্তানি হয়েছে। এবং আমাদের শ্রমবাজার যেহেতু একেবারে মধ্যপ্রাচ্য নির্ভর, প্রায় 60-70% মধ্যপ্রাচ্যেই যায়, ফলে এইখানে যদি কোনো সমস্যা হয় তাহলে যে পুরো মার্কেটে সেটির প্রভাব পড়বে, এটি খুব স্বাভাবিক। আমি যদি একটু 2022 সাল থেকে পরিসংখ্যান দিই যে কোন বছর কী পরিমাণে জনশক্তি দেশের বাইরে গিয়েছে, রপ্তানি হয়েছে, তাতে দেখা যায় 2022 সালে বিদেশে মানুষ গিয়েছে 11,35,000। 11,35,000 2022 সালে। করোনা পরবর্তীতে কিন্তু এটি একটা বড় উল্লম্ফন বলা যায়, যে একটা বড় বৃদ্ধি। করোনার 2 বছর 3 বছর, 2 বছর তো প্রায় 20-21, এই সময়টাতে তো লোকজন যাওয়া খুবই কমে গিয়েছিল। 2023 সালে ছিল বাংলাদেশের জন্ম ইতিহাসের পরে সর্বোচ্চ রেকর্ড পরিমাণে এই জনশক্তি গিয়েছিল 13,07,000 ওই বছরটাতে, 2023 সালে। 2024 সালে ছিল 10,11,000। ওই বছরটাতে তো সরকার পরিবর্তন, আন্দোলন, এইসব বিষয় নানা রকমের জটিলতা ছিল। 2025 সালে সেটি আবার 11,16,000-এ পৌঁছে। তবে এইখানে একটা বড় বিষয় দেখা যাচ্ছে যে এই 11,16,000-এর মধ্যে শুধু সৌদি আরবে গিয়েছে 7,52,000 আর কাতারে গিয়েছে 1,07,000। অর্থাৎ এই 11,16,000-এর মধ্যে প্রায় 8.5 লাখই গিয়েছে শুধু সৌদি আরব আর কাতারে। এই দুইটা দেশের উপর, অর্থাৎ 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময়ে সবচেয়ে বেশি জনশক্তি গিয়েছে হচ্ছে সৌদি আরব আর কাতারে। এটারও একটা কারণ আছে। আর 2026 সালে এসে প্রথম যে 6 মাস বিএনপি সরকারের, সেখানে গিয়েছে 3,33,000। 3,33,000-এর মধ্যে 51%, এককভাবে 51% গিয়েছে সৌদি আরবে। অর্থাৎ এই যে বিএনপি সরকার দায়িত্ব নিল, এই দায়িত্ব নেওয়ার পরে যেই বিষয়টা দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে অনেক কিন্তু কমেছে। যদি আমরা বছর হিসাবে তুলনা করি, যে 6 মাসে 3,33,000 মাসে যদি বছরে যদি আমরা ধরি, হয়তো এটা 7 লাখে পৌঁছাবে। তো 7 লাখ যদিও হয়, সেটা কিন্তু বলা যায় যে গত এই যে 22 সালের 21-22-এর পর থেকে কিন্তু এটা সর্বনিম্ন। এখন ওই জায়গাটাতে আসছি যে এটা সর্বনিম্ন হওয়ার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা আর বিএনপির ক্ষমতা গ্রহণ অ্যাট এ টাইম ঘটেছে, ফলে এটাকে খুব অস্বাভাবিকভাবে দেখা যাবে না। যেটা আমাদের জন্য সবচেয়ে বড় কনসার্ন, সেটা হলো আমাদের শ্রমবাজার এই নির্দিষ্ট কয়েকটা দেশের উপর নির্ভরশীল হয়ে গেছে। বিশেষ করে সৌদি আরব, কাতার, এই দুইটা দেশের উপরে আমরা বেশি নির্ভরশীল হয়ে গেছি। বিএনপি সরকার আসার পরে আরেকটা দেশ একটু বাড়তির দিকে আছে, সেটি হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি গত 6 মাসে বেড়েছে আগের চেয়ে। আর এমনিতে আমাদের যে মালয়েশিয়ার যে শ্রমবাজারটা, সেই শ্রমবাজারটা নিয়ে আলোচনা চলছে। হয়তো বছর শেষে একটা কোনো সুখবর পাওয়া যেতে পারে। এর মধ্যে 25টা, যতটুকু গণমাধ্যমে খবর আসছে, যে 25টা এজেন্সিকে সিলেক্ট করা হয়েছে। এখন ফাইনালি সেটি গিয়ে কী শেপে দাঁড়ায় এবং যদি মালয়েশিয়ার মানুষ নিতে শুরু করে, শ্রমশক্তি নিতে শুরু করে, সেটি ফাইনালি এটার প্যাকটা কি হবে, তারপরে হচ্ছে এটিতে মানুষের কি খরচ পড়বে,
এই সব বিষয়গুলো ফাইনাল হলে তখন, অর্থাৎ মালয়েশিয়ার শ্রমবাজারটা উন্মুক্ত হলে কিন্তু আবার বিএনপি সরকারের জন্য একটা বড় পজিটিভ দিক হবে, তারেক রহমানের সরকারের জন্য এটা উন্মুক্ত করতে পারলে। মালয়েশিয়া কিন্তু মাঝে মাঝেই মানুষ নেয়, আবার মাঝে মাঝে বন্ধ রাখে, কয়েক বছর নেয়, কয়েক বছর বন্ধ রাখে, এইভাবেই কিন্তু তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশ থেকে এই কাজটা করছে। এখন বিশেষজ্ঞরা যেটি বলছেন যে আমাদের যেই অন্য বাজারগুলো আছে, আমরা মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো সেগুলোতে আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরব, এই দেশগুলোতে আমরা নিয়মিতভাবে লোকজন পাঠাচ্ছি, কিন্তু আবার ওমানে একটা বড় বাজার ছিল এক সময়, সেই ওমানের বাজারটা কিন্তু এখন বন্ধ আছে, সেটি কিন্তু উন্মুক্ত হচ্ছে না, এখনও হয় নাই। এটা একটা বড় ফ্যাক্টর। আর যেটি সবচেয়ে বড় বলার কথা, যে অন্য দেশ, বিশেষ করে ইউরোপ বলেন বা অন্য দেশগুলোতে, যেসব দেশগুলোতে একটু বেশি মানুষের বেতনাদি বেশি, জীবনযাপন একটু ভালো, সেই সব দেশগুলোতে কিন্তু লোকজন যাওয়া আগের চেয়ে কমেছে। জাপান আমাদের একটা বড় সম্ভাবনাময় জায়গা ছিল, আছে এখনও ইনফ্যাক্ট, কারণ হচ্ছে যে আমরা সেই শেখ হাসিনার আমল থেকেই দেখছি যে জাপানের সাথে বাংলাদেশের একটা এগ্রিমেন্ট হয়েছিল, এমওইউ হয়েছিল, যেখানে 1 লাখের বেশি লোক নেওয়ার কথা, কিন্তু জাপানের একটা শর্ত হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ট্রেনিং নিতে হবে। তো জাপানি ল্যাঙ্গুয়েজ যদি কেউ শিখতে পারে, আমি যতটুকু তথ্য জানি যে শুধু ল্যাঙ্গুয়েজটা যদি কেউ জানে, তাহলেই কিন্তু জাপানে একটা বড় মোটা অঙ্কের বেতনের চাকরি এবং সেখানে যাওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ কোর্সটাই আমাদের দেশে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে যেই ভালো করে করা সেই দক্ষতার জায়গাতে আমাদের অনেক ঘাটতি রয়ে গেছে, ফলে জাপানের একটা বড় বাজার আমরা ধরতে পারছি না। সব সুবিধা আছে, তাদের সাথে আমাদের এমওইউ হয়ে আছে, তারা এখানে ল্যাঙ্গুয়েজ সেন্টারও বিভিন্ন স্থাপন করেছে। যদিও আমার কাছে মনে হচ্ছে যে সময়ের সাথে সাথে এখন তরুণ প্রজন্ম এই জাপানি ল্যাঙ্গুয়েজের দিকে আমি দেখছি যে আস্তে আস্তে ঝুঁকছে, এটি হয়তো একসময় গিয়ে আমাদের একটা ভালো জায়গা হবে। আর জাপানে টেকনোলজির জায়গা যেহেতু, সেখানে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এখন আমাদের দেশের, আমরা যেটি বেশিরভাগ ক্ষেত্রে যেটি আমাদের মূল সমস্যা, সেটি হলো আমরা ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কেন টার্গেট করা হয়, প্রশিক্ষণ লাগে না, সেখানে গিয়ে ভাষাটা শিখে আস্তে আস্তে কোনো দক্ষতা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, ফলে আমরা ওইখানে বেতন কম পাই, যেই বেতন পাই ওতেই অনেকে আমরা সন্তুষ্ট থাকি। কিন্তু এইখানেও যদি আমরা একটু এই ভাষা শিক্ষার জায়গাটা এবং একটু মোটামুটি স্কিল যদি আমাদের মানুষজন নিয়ে যায়, যেটাকেই বলা হচ্ছে আসল সমস্যা, এই স্কিল এবং যদি ল্যাঙ্গুয়েজটা শিখে যায়, তাহলেই কিন্তু অনেকের বেতন দেড় গুণ 2 গুণ হয়ে যায়, যেই জায়গাটা অন্য দেশগুলো দখল করে আছে, সেই জায়গাতে আমাদের লোকজন। এখন আমরা শুধু অপেক্ষায় থাকি যে কোথায়, অন্য দেশগুলো অপেক্ষায় থাকে যে বাংলাদেশের শ্রমিকদের সবচেয়ে সস্তায় পাওয়া যাবে, আমরাও দেখি যে ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে না, কোনো স্কিল লাগবে না, আমরা কিছু লোককে, দালালকে টাকা দিব, তারপরে আস্তে করে চলে যাব, গিয়ে কষ্ট করব, বেতন কম পাবো আর মনে মনে কষ্ট পাবো। আসলে এই জায়গাগুলোর একটু রিসাইকেল হওয়া দরকার। আমাদের যারা সরকার পরিচালনা দীর্ঘদিন করেছেন, যারা করছেন, তাদের আসলে একটা জায়গায় ফোকাস করা দরকার, যেহেতু আমাদের রেমিটেন্সের প্রধান খাত হচ্ছে এখন এই জনশক্তি রপ্তানি, তো সেই জনশক্তি রপ্তানিতে দক্ষ জনশক্তি করার জন্য যেই ট্রেনিং দরকার, যেই ল্যাঙ্গুয়েজ সেন্টার দরকার, যে ল্যাঙ্গুয়েজ দক্ষতা দরকার, সেগুলো আমরা কেন এখনও পর্যন্ত সেইখানে কেন আমরা বড় বিনিয়োগ করছি না, সেইখানে কেন আমরা সেই দক্ষতা অর্জনের জায়গায় যেতে পারছি না, এইটা একটা বড় প্রশ্ন। আসলে এগুলো কেন এখনও পর্যন্ত হয়ে ওঠে না এতদিন থেকেও, এটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নটা শুধু আমার নয়, সমস্ত বিশেষজ্ঞরেই। কাজেই আমাদের এই যে এখন জনসংখ্যা, এই যে জনশক্তি রপ্তানি, যেটি গত 6 মাসে 39% কমে গেছে, এটি আমার বিশ্বাস যে এটা সাময়িক, এটা ঠিক হয়ে যাবে হয়তো সরকার একটু স্থিতিশীল হলে, এবং যদি মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়, তাহলেই এটি অনেকখানি ঠিক হয়ে যাবে। তবে সবচেয়ে বেশি কাজ হবে যদি ট্রেনিংগুলো আরও বেশি পরিমাণে করানো যায়, এবং ভাষার দক্ষতাটা, প্রাথমিক অন্তত ল্যাঙ্গুয়েজ যেগুলো মানুষের দরকার, সেগুলোর দক্ষতা অর্জন করা গেলে এটি আমাদের এই শ্রমবাজার আরও অনেক বেশি বাড়তে পারে। তবে সবচেয়ে হতাশার যেটি কথা, সেটি হচ্ছে যে বিশ্বব্যাপী যে যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক মন্দা, এগুলো কিন্তু আমাদের জনশক্তির যে রপ্তানি, সেটাকে কিন্তু প্রভাবিত করে, আবার একই সাথে আমাদের সুযোগও তৈরি করে, যেহেতু আমাদের শ্রমশক্তিটা আমরা কম দামেই বলা যায় অনেকটা রপ্তানি করি। ফলে এই সব সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সরকারের উদ্যোগ খুব বেশি জরুরি, এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কমিউনিকেশন অনেক বেশি জরুরি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।